অক্সিডেশন স্টেট বা জারণ অবস্থা। তাহলে আমরা কি গ্রুপ পড়ছি বলো তো? গ্রুপ 15, তাই না? গ্রুপ 15 পড়ছি। এখন এই গ্রুপের তোমার জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কত হয় বলো? NH2 NP3, সবাই বলে দেবে। তাহলে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কত? তোমার টোটাল ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5টা। এখন আমরা জানি কি যে ভ্যালেন্স সেলে যতগুলি ইলেকট্রন থাকে সেটাই হয় তার ভ্যালেন্সি, ম্যাক্সিমাম ভ্যালেন্সি। আর তুমি জানো যে 10-এর উপরে গেলে তুমি 10 মাইনাস করেও গ্রুপের অক্সিডেশন স্টেট বার করতে পারো। তো যেই তুমি 15 - 10 করবে তাহলে এটা হয়ে যাবে কত? 5। তাহলে 5 হচ্ছে কি ম্যাক্সিমাম জারণ অবস্থা এই গ্রুপের, +5। ঠিক আছে, তাহলে মিনিমামটা কত? মিনিমাম হচ্ছে -3। এই গ্রুপের অক্সিডেশন স্টেট তোমার -3 থেকে +5 পর্যন্ত ভ্যারি করতে পারে। কেন -3 নিয়ে কী হবে? দেখো NH2 NP3 5টা ইলেকট্রন আছে, -3 মানে কি 3টে ইলেকট্রন কোথা থেকে নিয়েছে? তাহলে 3টে ইলেকট্রন নিলে কত হবে বলো? 5 আর 3 যোগ করলে 8, অক্টেট অ্যাচিভ তো হয়ে যাচ্ছে, 8টে ইলেকট্রন, তো -3 দেখাতে পারে। এখন দেখো, তাহলে তুমি জানো যে এই আর্সেনিক, বিসমাথ আর অ্যান্টিমনির ক্ষেত্রে তোমার 3D 4D 4F এই অরবিটালগুলো ভেতরে আছে। তাহলে ওদের আবরণী প্রভাব কম, তাহলে ম্যাক্সিমাম নিউক্লিয়াস চার্জ কোথায় পৌঁছে যাবে? তোমার লাস্ট অরবিটালে বা লাস্ট সেলে, লাস্ট কক্ষপথে। তাহলে আমি ধরলাম, ধরো 6s2 6p3, তার মানে এটা কিসে? এটা তোমার বিসমাথের ক্ষেত্রে বলছি আমি, বিসমাথের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন 6s2 6p3। তাহলে এর আগে তুমি জানো কি 4d10 ফ্লাভ আছে, 4f 14 ফ্লাভ আছে ফাইনাল। তাহলে 4d10 4f 14 মানে ডি আর এফ অরবিটাল পার্টিসিপেশনে এসছে। এই ডি আর এফ অরবিটালে থাকার জন্য ম্যাক্সিমাম নিউক্লিয়াস চার্জ কোথায় পৌঁছে গেছে? লাস্ট ভ্যালেন্স সেলে 6 নম্বর কক্ষপথে পৌঁছেছে। এখানে দেখো দু ধরনের অরবিটাল আছে, একটা কি স্ফেরিক্যাল এস গোলাকার, আর একটা কি তুমি জানো এরকম করে ডাম্বেল আকার। ঠিক আছে, ডাম্বেল আকার শেপে। তো এই অরবিটালটা, এই যে 6x অরবিটালটা, এস অরবিটালটা, পি কে ছাড়ো, পি তো তোমার ধরো ডাম্বেল আকার শেপ, এও তো নিউক্লিয়াস চার্জ একটু হলেও কি বাইরে বেরিয়ে চলে যাবে ডিফিউজ শেপের জন্য। তাহলে ডিএফ যে পরিমাণ নিউক্লিয়াস চার্জ গার্ড করতে পারলো না, এস কি একদম পুরো গোল সার্কেল, পুরো স্ফেরিক্যাল চারিদিকে, তার মানে কি পুরো গার্ড করে দেবে নিউক্লিয়াস চার্জকে। তার মানে 6s2-তে যে ইলেকট্রনগুলো থাকবে তারা কি ভালো রকম আকর্ষণে থাকবে নিউক্লিয়াসের দ্বারা। বুঝতে পেরেছো কিনা পারোনি বলো? তাহলে এই 6s2 পেয়ার ইলেকট্রনকে বলা হয় কি ইনার্ট পেয়ার এফেক্ট। ইনার্ট পেয়ার এফেক্ট, বুঝতে পারলে? ইনার্ট পেয়ার এফেক্ট, নিষ্ক্রিয় জোড়। তাহলে ম্যাক্সিমাম তোমার এই গ্রুপের এলিমেন্টগুলো নিশ্চয়ই কি +3 স্টেট দেখাবে। কারণ কি পি কক্ষ থেকে, এখানে যেমন 6p3 থেকে কি 3টে ইলেকট্রন কি বাইরে বার করে দেবে তোমার কে? বিআই। বুঝতে পেরেছ? বিআই এর ক্ষেত্রে কি তুমি নিশ্চয়ই কি +5 স্টেট দেখতে পাবে না, ইম্পসিবল। কারণ কি ডি আর এফ পার্টিসিপেশন আছে উপকক্ষ। তাহলে ম্যাক্সিমাম নিউক্লিয়াস চার্জ কে ফিল করছে? 6s2 থাকা ইলেকট্রনগুলো। তাহলে ও কি ছাড়তে চাইবে? ইনার্ট পেয়ার এফেক্টের জন্য স্টেবিলিটি লাভ করে গেছে, তাহলে নিশ্চয়ই কি ছাড়তে চাইবে না। বুঝতে পেরেছো না পারোনি বলো? অবশ্যই পেরেছো। তাহলে তোমার বিসমাথ কখনোই কি +3 স্টেট দেখাবে না, বিসমাথ কখনোই কি +5 স্টেট দেখাবে না, অলওয়েজ কি দেখাবে? +3 স্টেট, ওটাতেই ও স্টেবল। বুঝতে পেরেছি? মনে থাকবে? বেশ, তাহলে এই একটা কারণ তোমাকে ব্যাখ্যা করতে পারে, তুমি ব্যাখ্যাটা দিয়ে দিও। তাহলে আমি জানি কি -3 থেকে +3 স্টেট পর্যন্ত ম্যাক্সিমাম স্টেট পর্যন্ত হতে পারে, আর হয়ও। কে দেখায় জানো? পিকিউলিয়ার। বলেছিলাম না, প্রতিটা গ্রুপের যে প্রথম এলিমেন্ট থাকবে তারা পিকিউলিয়ার, অস্বাভাবিক আচরণ করে। নাইট্রোজেন ও প্রতিটা স্টেটই দেখায় -3 থেকে আপ টু +5 পর্যন্ত। দেখো, তাহলে যদি আমি 0 স্টেট নাম্বার লাইন করি দেখায়, ধরো নাম্বার 0তে, তাহলে নাইট্রোজেন, তুমি জানো কি বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন আছে সে মুক্ত অবস্থায় পাওয়া যায়, সে কি নাইট্রোজেন, সে হচ্ছে তোমার কি 0 স্টেটে থাকে, তার অক্সিডেশন নাম্বার 0। এবার ধরো -3, এখন ধরো -1 +1 +2 +3 +4, আর এটা নিলাম ধরো +5, এরকম দিলাম কি -2 -3। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো, নাইট্রোজেনের ক্ষেত্রে -3 কে থাকে বলো তো? অ্যামোনিয়া, যে কম্পাউন্ডটা তৈরি করে সেটা, সে -3তে। এখানে নাইট্রোজেনটা কত? -3 এর অক্সিডেশন স্টেট। -2তে করে হাইড্রাজিন, NH2 NH2, হাইড্রাজিন হচ্ছে তোমার -2তে অক্সিডেশন। এখানে নাইট্রোজেনগুলো -2 স্টেটে থাকে। আর -1-এ কি থাকে বলো তো? হাইড্রক্সিল্যামিন। আমরা এটা অর্গানিকে পড়েছিলাম। কোথায় লিখি এই নিচে লিখে দিই।
হাইড্রক্সিল অ্যামিন NH2OH। মনে পড়ছে অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে? দেখো ভালো করে মনে করো, হ্যাঁ, সেই OH-টা বেরিয়ে যাবে আর ওখান থেকে একটা H2O রিমুভ হয়ে যদি NH2টা ঢুকে যাবে, তাই না? অবশ্যই তুমি করে রেখেছো। বেশ, প্লাস 1 স্টেটে কি আছে তোমার? নাইট্রাস অক্সাইড N2O, নাইট্রিক অক্সাইড NO, এখানে নাইট্রোজেনটা তোমার +1। আচ্ছা, যদি কারোর মনে না থাকে তুমি এইভাবেও বলতে পারো ডাইনাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন মোনোঅক্সাইড, এভাবেও বলতে পারো, একদম কারেক্ট। +3 স্টেটে কি আছে? N2O3, ঠিক আছে, অর্থাৎ ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড। +4 স্টেটে NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড। আর +5 স্টেটে N2O5। এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে নাইট্রোজেন এতগুলো দেখাচ্ছে, তাহলে আমি এর রিজন কি বলবো? যদি আমাকে প্রশ্ন করে যে নাইট্রোজেন কেন -3 থেকে +PB এতগুলো তোমার অক্সিডেশন স্টেট দেখাচ্ছে, অন্য দুনিয়াতে কেউ দেখাচ্ছে না। আবার এইখানে তোমাকে যদি প্রশ্ন করে যে বিসমাথ কেন +3 স্টেট স্টেবল, কেন +5 দেখায় না, তাহলে তুমি ইনার্ট পেয়ার এফেক্ট দ্বারা বুঝিয়ে দিতে পারবে, একদম ছবি এঁকে বুঝিয়ে দেবে মাস্টারকে, এক চুল নম্বর যেন না কাটতে পারে। বুঝতে পারার জন্য পারোনি। বেশ, যদি উত্তর চায় যে কেন এরকম -3 থেকে +5 অক্সিডেশন স্টেট নাইট্রোজেন দেখায়, তাহলে তুমি এই 3টে কথা অবশ্যই মেনশন করে দেবে উত্তরে। কি? ক্ষুদ্র আকার, অর্থাৎ নাইট্রোজেনের সাইজ কি ছোট, তো সেই জন্য ও কি তোমার যৌগগুলো, মানে সেই জন্য ও তোমার কি এই যৌগগুলো বানাতে পারে, ঠিক আছে। নেক্সট কি? নেক্সট হচ্ছে তোমার পিপাই, অর্থাৎ বহু বন্ধন। তুমি জানো কি নাইট্রোজেন, আমাদের সিম্পল নাইট্রোজেন গ্যাসের মধ্যে কত থাকে বলো? এনের মধ্যে কটা ট্রিপল বন্ড থাকে? তো নাইট্রোজেন বহু বন্ধন বানাতে পারে, সেই জন্য কি এই এতগুলো অক্সিডেশন স্টেট দেখাতে পারে। 3 নাম্বার তড়িৎ ঋণাত্মকতা, উচ্চ তড়িৎ ঋণাত্মক। ইলেকট্রন অ্যাফিনিটি, উচ্চ তড়িৎ ঋণাত্মক। তাহলে বুঝতে পারলে, তাহলে বহু বন্ধন, ক্ষুদ্র আকার আর উচ্চ তড়িৎ ঋণাত্মকতার জন্য আমার এই নাইট্রোজেন কি এতগুলো তোমার অক্সিডেশন স্টেট দেখাতে পারে। অন্য নাইট্রোজেন, এই নাইট্রোজেন 3টে H-কে ধরতে পারে, অন্য নাইট্রোজেনের সাথে বন্ধন করতে পারে। ছোট ছোট আকার তো, তাহলে যে বন্ডটা তৈরি হবে ছোট আকার হলে কি, যে ওদের মধ্যে যে বন্ডটা তৈরি হবে সেই বন্ডটা কি স্ট্রং হবে, তাই না? কাছাকাছি আছে, টানটা ভালো থাকবে। এখন বড় বড় যদি তোমার অ্যাটমের সাইজ হয়, তাহলে তাদের মধ্যে যে বন্ধনটা হবে সেটা কি বড় হবে, তার মানে যত বেশি বড় বন্ধন হবে তত তাদেরকে ভাঙতে ইজি, মানে কি কম স্টেবল। আর এখানে নাইট্রোজেন আকার ছোট, মানে কি দুটো নাইট্রোজেন যদি বন্ধনও বানায়, তাহলে তাদের আকারে ছোট, জন্য বন্ড লেন্থটা তাদের মধ্যে ছোট হবে, তাহলে তুমি সহজে কি ভাঙতে পারবে না। আরে ভাঙতে না পারলেই তো সে স্টেবল, হ্যাঁ কি না বলো? অবশ্যই বটে। আবার উচ্চ তড়িৎ ঋণাত্মক, ইলেকট্রনের প্রতি আসক্তিও সাংঘাতিক হয়, তাই না? সেই জন্য এই এতগুলো তোমার অক্সিডেশন স্টেট নাইট্রোজেন দেখাতে পারে। বুঝতে পেরেছি? নিশ্চয়ই বুঝতে পেরেছি। চলো পরের পয়েন্টে দেখো। এখন আমরা 5 নম্বর পয়েন্টটা পড়তে চলেছি, অর্থাৎ ভৌতধর্ম, যেটা ছিল ফিজিক্যাল প্রপার্টিস। তো এই গ্রুপের যে 5টা আমাদের এলিমেন্ট ছিল, সেই 5টা এলিমেন্ট কি কি না তুমি নিশ্চয়ই জানো। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আর বিসমাথ, ঠিক আছে। বেশ, তো পারমাণবিক ব্যাসার্ধ তুমি জানো এইদিকে কি অ্যাটমিক নাম্বার এদের কি বৃদ্ধি পায়। প্রথমটা বলো 7, তারপরে 15, তারপরে 33, তারপরে 51, তারপরে 83। তাহলে পরমাণুর এদিকে পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধি পাচ্ছে। তাহলে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পাচ্ছে মানে কি, এই ধরো নিউক্লিয়াস, ঠিক আছে, 1 নাম্বার কক্ষপথ, এরপরে কি 2 নাম্বার কক্ষপথ, এরপরে কি 3 নাম্বার কক্ষপথ। তাহলে যত বেশি কক্ষপথ বাড়বে তত কি অ্যাটমের সাইজ বড় হবে, আর অ্যাটমের সাইজ বড় হলে কি পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। তুমি জানো সমযোজী ব্যাসার্ধ আছে, ভেন্ডারওয়াল ব্যাসার্ধ আছে, বা ধাতব ব্যাসার্ধ আছে, এগুলো আমরা পড়ে এসেছি ক্লাস 11-এ। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ সাইজের উপর নির্ভর করে, তাই না? যদি তোমাকে সমযোজী ব্যাসার্ধ বলে, পারমাণবিক ব্যাসার্ধের মধ্যে যে একটা ভাগ, যে তুমি কি জানো যে দুটো পরমাণুর সমযোজী ব্যাসার্ধ কি হয়, ধরো এই একটা পরমাণু, এই একটা পরমাণু, এই একটা কক্ষপথ আছে, এই একটা কক্ষপথ আছে, তাহলে এই দুটোর এই পরমাণুটার নিউক্লিয়াস আর এই পরমাণুটার নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। তাহলে এরপর পরমাণুর সাইজ যত বৃদ্ধি পাবে তত কি সেই সমযোজী ব্যাসার্ধ মানেই হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ কী পাবে, বৃদ্ধি পাবে, হ্যাঁ কি না বলো? অবশ্যই। তাহলে এই দিকে বুঝতে পারছি গ্রুপের ওপর থেকে নিচে
গ্রুপের ওপর থেকে নিচের দিকে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে পরমাণু আকার সাইজে কি বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য পারমাণবিক ব্যাসার্ধ গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে বৃদ্ধি পায়। ঠিক আছে, এরপরে এখানে একটা ছোট্ট ব্যাপার আছে, নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক পর্যন্ত এই নিয়মটা ভ্যালিড, পারমাণবিক আকার কি বৃদ্ধি পাবে, কিন্তু অ্যান্টিমনি বিসমাসের ক্ষেত্রে পারমাণবিক আকার বৃদ্ধি পায় না, বরং কমে। তাহলে এই পর্যন্ত বৃদ্ধি পায় নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক পর্যন্ত, কিন্তু অ্যান্টিমনি বিসমাথের ক্ষেত্রে কমে। কেন কমে ভালো করে বুঝো। অ্যান্টিমনি বিসমাথের ক্ষেত্রে তুমি নিশ্চয়ই জানো যে এখানে ডি আর এফ অরবিটাল পার্টিসিপেশন আসছে, তাহলে ম্যাক্সিমাম নিউক্লিয়াস চার্জ কোথায় পৌঁছে যাচ্ছে, লাস্ট অরবিটাল এস কক্ষপথে। যেমন এর ক্ষেত্রে কত 5s আর এর ক্ষেত্রে কত 6s। ঠিক আছে, তার মানে 5 নাম্বার কক্ষপথে পৌঁছে যাচ্ছে আর 6 নাম্বার কক্ষপথে পৌঁছে যাচ্ছে বিসমাথের ক্ষেত্রে। তাহলে নিউক্লিয়াস কি টানবে, তো ম্যাক্সিমাম নিউক্লিয়াস চার্জ কোথায় পৌঁছে গেছে, লাস্ট অরবিটালে। ঠিক আছে, তাহলে ওই 5s আর 6sকে যখন নিউক্লিয়াস এবার বল দিয়ে টানবে তখন সাইজটা কি ছোট হবে, তো তাহলে সেই জন্য তাহলে অ্যান্টিমনি আর বিসমাথের ক্ষেত্রে সাইজটা কি বাড়ছে না, বৃদ্ধি পাচ্ছে না, কমছে। ঠিক আছে, যদিও অ্যাটমিক নাম্বার বৃদ্ধি পাচ্ছে। এবার তুমি বলবে তাহলে কি নাইট্রোজেনের থেকে এর কি কমে যাচ্ছে, না বিষয়টা তা নয়। আমরা কি পড়ছি বলো তো, পর্যায় সারণী পড়ছি, তাহলে পর্যায়ক্রমে গ্র্যাজুয়ালি পিরিয়ডিক্যালি, তাই না, মানে কি একটা নির্দিষ্ট প্যাটার্নে একটা নির্দিষ্ট রেঞ্জে বৃদ্ধি পাবে, এর 2 বৃদ্ধি পেলে এর 2 এর 2 এর 2 এরকম করেই তো বলে যে এটা পিরিয়ডিক নেচারে বৃদ্ধি পাচ্ছে বা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে। বাট এর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যতটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করার কথা আমাদের পিরিয়ডিক রুলস মেনে, ততটা ইনক্রিজ করছে না, তার দরুন কমে যাচ্ছে। এবং কেন করছে তার জন্য তুমি ওই ইনার্ট পেয়ার এফেক্টটা ব্যাখ্যা করবে, যে যেহেতু ডি আর এফ পার্টিসিপেশন আছে ভেতরে, ইনার অরবিটালগুলো ফুলফিল আছে, তাই ম্যাক্সিমাম নিউক্লিয়াস চার্জ কোথায় চলে যাচ্ছে, লাস্ট অরবিটালে। যেমন অ্যান্টিমনির ক্ষেত্রে 5s আর এর ক্ষেত্রে 6s। তাহলে নিউক্লিয়াস চার্জ বৃদ্ধি পাওয়ার ফলে এই কক্ষপথগুলো কি ভেতরের দিকে ঢুকবে, সাইজ ছোট হবে। সাইজ ছোট হলে কি ব্যাসার্ধ অটোমেটিক কমবে। বুঝতে পেরেছি? বেশ। আয়নীয় ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা যে স্টেবল আয়ন সেটাই ধরছি। নাইট্রোজেনের ক্ষেত্রে স্টেবল আয়ন কোনটা, N3 মাইনাসটা, ফসফরাসের ক্ষেত্রে P3 মাইনাস, আর আর্সেনিকের ক্ষেত্রেও AS3 মাইনাস। অ্যান্টিমনির ক্ষেত্রে তোমার Sb3 প্লাস, আর বিসমাথের ক্ষেত্রে তোমার 3 প্লাস। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো কারণ কি এরা 3 নম্বর স্টেটে কেন স্টেবল হবে, আমি অক্সিডেশন স্টেটে বুঝিয়ে দিলাম। আর এরা 3টে করে ইলেকট্রন কেন নেবে তুমি বুঝতেই পারছো, কারণ এটাকে অক্টেটও বানাতে হবে। তো বেশ, তাহলে এগুলো হচ্ছে এদের স্টেবল ফর্ম, আর এটার ক্ষেত্রে এটার স্টেবল ফর্ম। যে কোনো অ্যাটমের থেকে তার অ্যানায়নের সাইজ কি অলওয়েজ বড়, আবার যে কোনো অ্যাটমের থেকে তার ক্যাটায়নের সাইজ কি অলওয়েজ ছোট, তাই তো। কারণটা কি, ধরো এখানে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে, নিউক্লিয়াস আছে, তুমি এটাকে বার করে দিলে, দিয়ে কী হলো, ক্যাটায়নে পরিণত হলো। তাহলে ভেতরে প্রোটন সংখ্যা তো কমছে না, কিন্তু একটা ইলেকট্রন কমে গেল। এখানে দেখো 3টে করে ইলেকট্রন কমে গেছে, তাহলে নিউক্লিয়াস চার্জ পার প্রতি ইলেকট্রন এখন বেড়ে গেছে না। ধরো এখানে 10টাই, এখানে যদি আমি ধরে নিই যে 5টা ইলেকট্রন ছিল, 3টে বেরিয়ে গেছে, তাহলে এখন 2টো আছে। তাহলে যে নিউক্লিয়াস চার্জ তার তো প্রোটন সংখ্যা কমেনি, সে আরও বেশি কি সমস্ত ইলেকট্রনগুলো সে নিউক্লিয়াস চার্জটা ফিল করতে পারবে। তাহলে এই নিউক্লিয়াসটা কি এই ব্যাসার্ধটাকে বা কক্ষপথটাকে কি ভেতরের দিকে টানবে। আর যদি ধরো ইলেকট্রন কোথাও থেকে এসে অ্যাড হয় লাস্ট কক্ষপথে বা ভ্যালেন্স কক্ষপথে, তখন কি হবে না, পার প্রতি নিউক্লিয়াস চার্জ ওই ইলেকট্রনের ক্ষেত্রে কি কমে গেল, কারণ এখন কি অ্যাড হচ্ছে ইলেকট্রন, তাহলে নিউক্লিয়াস চার্জ তো ওরাও এবার টানতে চাইবে বা ফিল করতে চাইবে, তাহলে ভেতরে যেগুলো যে পরিমাণ পাচ্ছিল নিউক্লিয়াস চার্জ তার থেকে কমে গেল। তাহলে ওই জন্যই আমরা বলি তাহলে এর সাইজটা কি, এবার টান কমে যাওয়া মানে কি এরকম করে ফুলে যাবে, কক্ষপথটা নিউক্লিয়াস থেকে একটু দূরে যাবে, আর দূরে গেলেই কি তোমার ব্যাসার্ধ কি হবে, বড় হবে। তাহলে অ্যানায়ন হলে অ্যাটমের থেকে তার সাইজ অবশ্যই বৃদ্ধি পাবে, আর ক্যাটায়ন হলে তার সাইজ কি অবশ্যই হ্রাস পাবে। ঠিক আছে, আর এখানে তো এদের হচ্ছে এগুলো তো স্থিতিশীল আয়ন, তাহলে এদের ক্ষেত্রে তুমি বুঝতেই পারছো এদের কি আয়নীয় ব্যাসার্ধ বৃদ্ধি পাবে, এর ক্ষেত্রে কম হবে। ঠিক আছে, বেশ, পয়েন্টটা বুঝতে পেরে গেছি নিশ্চয়ই। বেশ, নেক্সট দেখো আয়নন এনথালপি। আয়নন এনথালপি মানে বুঝতেই পারছো তোমাকে আয়নাইজেশন এনার্জির কথা বলছে, আয়নাইজেশন এনথালপি কথা বলছে আর কি। তো আয়নাইজেশন এনথালপি বা আয়নন এনথালপি তোমরা ক্লাস 11-এ নিশ্চয়ই পড়েছো, আমি আরেকবার বলে দিই। ধরো কোনো গ্যাসিয়াস আইসোলেটেড অ্যাটম আছে, গ্যাসিয়াস আইসোলেটেড, এই দুটো যেন কথা বারবার থাকে যখনই তুমি আয়নাইজেশন এনথালপি বা ইলেকট্রন অ্যাফিনিটি বলবে, তাই না। মানে অ্যাটমটাকে ইকা থাকতে হবে,
তার চারিপাশে কেউ লেগে থাকলে হবে না, তাহলে কি গ্যাসিয়াস ফর্মেটই বানাতে হবে। আর আইসোলেটেড চারিপাশে কেউ থাকলে হবে না, তো তাহলে আইসোলেটেড কি নিঃসঙ্গ থাকতে হবে। তাহলে গ্যাসিয়াস আইসোলেটেড অ্যাটমের ক্ষেত্রে ধরো লাস্ট ভ্যালেন্সিয়াল আমি ধরে নিচ্ছি একটা ইলেকট্রন রয়েছে, ঠিক আছে। তাহলে তুমি আয়নাইজেশন এনথালপির সংজ্ঞা কি বলবে না, কোনো গ্যাসিয়াস আইসোলেটেড পরমাণুর ক্ষেত্রে একটি ইলেকট্রন তার সর্ববহিস্থ কক্ষপথ থেকে বের করতে যে পরিমাণ এনার্জি আমাকে দিতে হয়, সেই পরিমাণ এনার্জি বা সেই পরিমাণ এনথ্যালপি হচ্ছে আমার আয়নন এনথ্যালপি। বুঝতে পারছি? অর্থাৎ যে ন্যূনতম পরিমাণ এনার্জি দিলে কোনো পরমাণুর একটি ইলেকট্রনকে সম্পূর্ণভাবে বাইরে বের করা যায় বা অসীম দূরত্বে পৌঁছানো যায়, সেটাই হচ্ছে বা সেই পরিমাণ এনার্জিটাই হচ্ছে আয়নন এনথ্যালপি। ঠিক আছে, এবার তুমি বলো যে ভেতরে প্রোটন সংখ্যার কিছু হেরফের হচ্ছে না, তাহলে একটা ইলেকট্রন বের করে নিলে মানে এরপরে যা ইলেকট্রন থাকবে তার পার প্রতি নিউক্লিয়াসের এনার্জি কি বেড়ে গেল। তাহলে এরপরও যদি আর একটা ইলেকট্রন তুমি বের করতে চাও তাহলে কি প্রচুর এনার্জি লাগবে, হ্যাঁ কি না। IE1 নিশ্চয়ই কি IE2 বেশি হবে, এটা মানে কি দ্বিতীয় ইলেকট্রনটাকে বার করছো, ফার্স্ট ইলেকট্রনটাকে বার করে নিয়েছো, ক্যাটায়নে পরিণত হয়ে গেছে, ধরো Na+ ক্যাটায়নে পরিণত হয়ে গেছে, এরপরে কি চাইছো আর ইলেকট্রন রিমুভ করতে, মানে Na2+ বানাতে, আর একটা ইলেকট্রন রিমুভ করতে, বলো সাংঘাতিক পরিমাণ এনার্জি লাগবে না। কারণ কি ওর নিউক্লিয়াস কি এখন তো যতগুলো ইলেকট্রন আছে একটা বেড়ে যাওয়ার পর কি এমনি বেড়ে গেছে, তাই না। তারপরে তাহলে সিমিলারভাবে কি IE3 আরও বেশি হবে যদি Na কে 3+ বানাতে যাও, তাহলে কি ইলেকট্রন সাংঘাতিক পরিমাণে বেশি হবে, যদিও এগুলো এক্সিস্ট করে না, এটা করে। আমি তোমাকে বোঝালাম, বুঝতে পেরেছি না পারিনি বলো, লিখতে পারবো, বেশ। এখন তোমাকে কি এই গ্রুপ 15-এর সাথে অন্য গ্রুপের তুলনা করতে দিল, যে কেন গ্রুপ 15-এ তোমার আয়নন এনথ্যালপি বেশি অন্য গ্রুপের থেকে। তাহলে তুমি কি বলবে, জানবে যখন কিচ্ছু খুঁজে পাচ্ছ না ইলেকট্রন বিন্যাসে চলে যাও, ওইখানেই উত্তর লুকিয়ে আছে। তুমি এই গ্রুপের ইলেকট্রন বিন্যাস কত জানো বলো, NH2 NP3, ভাই সাব NP3 মানে বুঝতে পারছো তো, একটা করে ইলেকট্রন আছে, হাফ ফিল্ড সিচুয়েশন গো, তাই না। দেখো পি কক্ষে সর্বশক্তি সম্পন্ন কক্ষগুলোতে কি একটা করে ইলেকট্রন আছে, তার মানে কি এটা হাফ ফিল্ড সিচুয়েশন, অর্ধপূর্ণ স্থিতিশীলতা কি লাভ করা আছে, তাহলে এই গ্রুপের প্রতিটা এলিমেন্ট কি অর্ধপূর্ণ স্থিতিশীলতা লাভ করা আছে, তাই না। কারণ এটা তো তাদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, সেই জন্য এই ইলেকট্রনকে রিমুভ করে বার করতে সাংঘাতিক পরিমাণ এনার্জি দিতে হবে অন্যান্য গ্রুপের তুলনায়। ঠিক আছে, এর আগের গ্রুপে কত থাকবে বলো তো, NH2 NP2, তাহলে সেই গ্রুপে তো এখনো তোমার ফিল আপ হয়নি, অর্ধপূর্ণ সিচুয়েশন নেই, তাহলে তার ক্ষেত্রে যা এনার্জি লাগবে এই গ্রুপের ক্ষেত্রে কি তার থেকে বেশি লাগবে, বা এরপরও যে গ্রুপটা আছে গ্রুপ 16 তার ক্ষেত্রে এনার্জির মান কি কমবে, নিশ্চয়ই কমবে, কারণ কি সেটা হাফ ফিল্ডের থেকে এখানে একটা ইলেকট্রন আসবে তো NP4 হবে তো, তার মানে এখানে একটা ইলেকট্রন আসবে, তাহলে সেটাও কি হাফ ফিল্ডের সিচুয়েশনের থেকে কি বেশি। তা আমার কি হাফ ফিল্ডের রুল কি বলা আছে, যে যদি শুধুমাত্র হাফ ফিল্ড সিচুয়েশন হয় তবেই কি সে অধিক স্থিতিশীলতা লাভ করে অর্ধপূর্ণ সিচুয়েশন বলে, ঠিক আছে। বা এর থেকে বেশি হলেও আমার সেই শক্তি লাভ করবে না, এর থেকে কম হলেও সেই শক্তি লাভ করবে না, সেই অর্ধপূর্ণের সুস্থিততা লাভ করবে না। বুঝতে পেরেছি, তাহলে তুমি ব্যাখ্যাটা দিতে পারবে, নিশ্চয়ই পারবে। আর একটা ইলেকট্রন রিমুভ করার পর তুমি বুঝতেই পারছো আর একটা ইলেকট্রন রিমুভ করতেও কি সেম বেশি এনার্জি লাগবে, কারণ এখানে রুলসটা তখন তুমি কি বলবে না, নিউক্লিয়াসের চার্জ পার প্রতি ইলেকট্রন এখন বেড়ে গেছে, টেনে ধরা আছে সব কটাকে, বেড়ে গেছে তো নে তুলে নিয়ে যা দেখিনি পরের ইলেকট্রনটাকে, সাংঘাতিক পরিমাণ এনার্জি দিতে হবে। এখানে যদি তোমার 1000-এর মতো সাপোজ লাগে, এখানে ধরো 2000-এর মতো লাগবে, আর এখানে প্রায় 4000, এই থ্রিতে এই ইলেকট্রন রিমুভ করতে 4000-এর মতো তোমার ধরো এনার্জি দিতে হবে। এক্স্যাক্ট আমার মনে নেই, তুমি বই থেকে দেখে নেবে, বাট রিজনটা এটা, মানে পুরো 2 ডবল হয়ে যাবে। বুঝতে পেরেছো তো, লিখতে পারবে তাহলে কারণটা। দেখো আমি তোমাকে প্রথমেই বলেছি, যদি তোমার মধ্যে এই এবিলিটিটা থাকে না, যে তুমি যেটা ভাবলে সেই কোশ্চেনটাকে তুমি নিজের ভাষাতে লিখতে পারবে টু দি পয়েন্ট, তাহলে তোমাকে কেউ আর রুখতে পারবে না, তুমি একদম পুরো ছাক্কা অ্যান্সার দিয়ে চলে যাবে। ঠিক আছে, খালি নিজেকে এটা শেখাও, নিজের মধ্যে এই স্কিলটা ডেভেলপ করো, যে আমি কি করে বুঝে গেছি, সেই বুঝার জিনিসটাকে কি করে আমি খাতাতে আমার ফুটিয়ে তুলবো, কি কি পয়েন্ট আমাকে দিতে হবে, মাইন্ডে রাখতে হবে সবসময়। লিখতে লিখতে আমরা অনেক সময় কি বলতো হারিয়ে যায়, কি লিখছি দিয়ে যখন নিজে তুমি লেখাটা একবার লিখে যখন তুমি নিজে পড়ো না, তখন মনে হবে এটা কি লিখেছি, এ তো আসল পয়েন্টটা মিস হয়ে গেছে। আর এটা কখন শিখবে জানো, যত তুমি লিখবে, এবং লিখতে লিখতে যখন তুমি নিজের লেখাটা পড়বে তখন তুমি বুঝতে পারবে। ঠিক আছে, এটা আস্তে আস্তে হবে। তো এখন
মানে নিজের ওপর ভরসা করো আর লেখো, নিজের লেখা কি পড়ো, দেখো তুমি যেটা লিখেছো সেই লেখাটা অনুযায়ী তুমি কত নম্বর পাচ্ছ, নিজেকেই নিজে জাস্টিফাই করো, ঠিক আছে? আর পারফেক্ট অনেস্টির সাথে নিজেকে নিজে মার্কস করো, মানে মার্কস দাও, তাহলে দেখবে যে তোমার লেখা আস্তে আস্তে ইমপ্রুভ হবে। আর যদি তুমি মানে যেটা বুঝলে সেটাকে যদি নিজের ভাষাতে লিখতে পারো, বাস আর দেখতে হবে না, ঠিক আছে? তো ওই স্কিলটা ডেভেলপ করো, আপার ক্লাস পর্যন্ত তোমার কাজে লাগবে, ঠিক আছে? চলো এখন নেক্সট দেখো তড়িৎ ঋণাত্মকতা। তাহলে তড়িৎ ঋণাত্মকতা আমরা জানি, এটার ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞাতে কি বলা আছে বলো না, গ্যাসিয়াস আইসোলেটেড অ্যাটম, কোন একটা গ্যাসিয়াস আইসোলেটেড অ্যাটম কি একটা ইলেকট্রন তার সর্ববহিস্থ কক্ষে প্রবেশ করলে সে খুশি হয়ে যে পরিমাণ এনার্জি ছেড়ে দেয়, সেই এনার্জিটাই হচ্ছে কি তোমার তড়িৎ ঋণাত্মকতা বা তড়িৎ ঋণাত্মক এনথ্যালপি, বা সেটা তার এনথ্যালপি, ঠিক আছে? তাহলে খুশি হয়ে কথাটা লিখে দিও না, দেখবে, ঠিক আছে? তাহলে কি বলবে, এটা গ্যাসিয়াস আইসোলেটেড অ্যাটম তার সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন প্রবেশ করলে যে পরিমাণ এনার্জি বের হয় সেটাই হচ্ছে তার তড়িৎ ঋণাত্মক, ঠিক আছে? আমরা জানি এর দুটো স্কেল আছে, পাউলিং স্কেল, মুলিকেন স্কেল, এবং আমরা জানি যে ফ্লোরিনের পাউলিংকে তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি 4.0। বেশ, এগুলো আমরা পড়েছি ক্লাস 11-এ। তড়িৎ ঋণাত্মকতা তোমার ইলেকট্রন অ্যাফিনিটি তোমার প্রপোর্শনাল টু অ্যাটমিক সাইজ। তাহলে এই সম্পর্কটা মানে কি না, ইলেকট্রন অ্যাফিনিটি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 অ্যাটমিক সাইজ, অর্থাৎ অ্যাটমিক সাইজ যত তোমার ছোট হবে সেই মলিকিউলটা তড়িৎ ঋণাত্মকতা তত বেশি হবে, আর যত সাইজে বড় হবে তার তড়িৎ ঋণাত্মকতা তত কম হবে। আচ্ছা বলো, বড় সাইজে যে বিসমাথ আর নাইট্রোজেন, ধরো তুমি নাইট্রোজেনের সাইজ ছোট্ট মতো, তাহলে ওর নিউক্লিয়াস কি পাশে অন্য একটা ইলেকট্রন নিলে, ওর নিউক্লিয়াসটা পাশের অন্য ইলেকট্রনকে নিলে নিজেকে ধরে রাখতে পারবে, ওই ইলেকট্রনটাকে ধরতে পারবে, ও ঘোরাতে পারবে, হ্যাঁ কি না? কিন্তু বিসমাথ যার ভেতরে ডি কমপ্লিট আছে, এফ কমপ্লিট আছে, এই বিশাল বড় সাইজ, ও আবার কি আদার্স কোনো ইলেকট্রন নিতে পারবে? প্রোটন সংখ্যা তো চেঞ্জ হচ্ছে না, ভেতরে যদি মানতাম যে বিসমাথের প্রোটনের সংখ্যা পরিবর্তন হচ্ছে ইলেকট্রন অ্যাড হওয়ার ফলে, তাহলে বলতাম যে হ্যাঁ প্রোটন তো অ্যাড হচ্ছে, তাহলে প্রোটনের শক্তি বেশি, তো টানতে পারবে, ধরে রাখতে পারবে ওই ইলেকট্রনকে। বাট প্রোটন তো সেম আছে, তারপরেও তুমি ইলেকট্রন ঢোকাতে যাচ্ছ, এমনিতেই বিশাল বড় সাইজ, ঠিক আছে? তাহলে ওর তড়িৎ ঋণাত্মকতা তো কম হবেই, সাইজ বেশি, তো অন্য অন্য ইলেকট্রন নিয়ে আবার কেন ঝামেলা বাড়াবে? এমনিতেই সাইজ ও খুঁজে পাচ্ছে না কোন ইলেকট্রন কোথায় ঘুরছে, বুঝতে পেরেছো? তাহলে সাইজ যত বড় হবে অন্য ইলেকট্রন ঢুকলে এই নিউক্লিয়াস দ্বারা ওই ভ্যালেন্স শেল ইলেকট্রনটাকে কন্ট্রোল করা কি হার্ড হবে, ঠিক আছে? ওই জন্য সাইজ যত ছোট হবে তত, যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা বেশি, আমরা প্রথমেই বলেছিলাম, দেখো মনে পড়ছে যে অক্সিডেশন স্টেটের ক্ষেত্রে যখন লিখতে বলেছিলাম তখন কি ক্ষুদ্র আকার তড়িৎ ঋণাত্মকতা, উচ্চ তড়িৎ ঋণাত্মক, এটা লিখতে কথাটা বুঝতে পারলে তো, যে তড়িৎ ঋণাত্মক সবসময় কি অ্যাটমিক সাইজের বিপরীত, অ্যাটমিক সাইজ যত ছোট হবে তড়িৎ ঋণাত্মকতা তত বেশি হবে, মানে নিউক্লিয়াস ভালো ইলেকট্রনকে টানতে পারবে, ধরে রাখতে পারবে। আর সাইজ যত বড় হবে তত কি ইলেকট্রন ঢোকালে কি এমনিতেই সাইজ বড়, তারপর আবার ইলেকট্রন আসছে আরও সাইজটা বাড়বে, তাহলে কি ধরে রাখতে পারবেন ইলেকট্রনকে, ওই জন্য বিসমাথ বলবে না বাবা আমার আর ইলেকট্রন চাই না, তোরাই নেগা, নাইট্রোজেনকে বলবে তুই নে ভাই, বুঝতে পারলে? বেশ, নেক্সট দেখো স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক বুঝলে অ্যাটমিক ওয়েটের সাথে কি সমানুপাতিক, অর্থাৎ তোমার বয়েলিং পয়েন্ট প্রপোর্শনাল টু অ্যাটমিক ওয়েট, অ্যাটমিক ওয়েট, তাই না? কারণ ভার যত বেশি হবে তাকে ফুটিয়ে কি গ্যাসের মলিকিউল বানাতে কি তোমার বেশি তাপ দিতে হবে, সেই জন্য নাইট্রোজেন থেকে তোমার একদম পুরো বিসমাথ পর্যন্ত কোনো কিছু পার্থক্য হবে না, এতে স্ফুটনাঙ্কের কি বৃদ্ধি ঘটবে, ঠিক আছে? গলনাঙ্ক, এইটা বুঝলে একটু ব্যাপার। তাহলে গলনাঙ্ক বা এমপি অর্থাৎ মেল্টিং পয়েন্টের ক্ষেত্রে দেখা যায় নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক পর্যন্ত অ্যাজ ইউজুয়াল যেমন বৃদ্ধি পাচ্ছে সেরকম বৃদ্ধি পায় গলনাঙ্ক, কিন্তু আর্সেনিকের পর থেকে তোমার অ্যান্টিমনি এবং বিসমাথ, ঠিক আছে, এই তিনটের ক্ষেত্রে বুঝলে হ্রাস পায় গলনাঙ্ক, আর এইগুলোর ক্ষেত্রে বৃদ্ধি পায়। এখন দেখা যায় কি যে নাইট্রোজেনের তোমার গলনাঙ্ক ফসফরাসের থেকে কম দেখা যায়, এটা কেন? কারণ হচ্ছে সাইজে বড়, ফসফরাস কি তোমার সাইজ কি বিগ নাইট্রোজেনের থেকে, ঠিক আছে? তো সাইজে বড় হলে কি হয় জানো, সাইজে যদি বড় হয় ভেন ডার ওয়াল আকর্ষণ বলের মান কি বৃদ্ধি পায়,
সাইজ যদি বড় হয় তাহলে ভেন্ডারওয়াল আকর্ষণ বলের মান বৃদ্ধি পায়। ক্লাস 11-এ নিশ্চয়ই তুমি করে এসছো, আমি আর এতটা ভেতরে ঢুকছি না। তাহলে ভেন্ডারওয়াল আকর্ষণ বলের মান যদি বৃদ্ধি পায় তাহলে তোমাকে কি বেশি তাপ প্রয়োগ করতে হবে একটা অ্যাটমকে অন্য অ্যাটমের সাথে ছাড়িয়ে গলাতে, হ্যাঁ কি না? আর নাইট্রোজেনের ক্ষেত্রে ওই জন্য সাইজগুলো ছোটো ছোটো, ওই জন্য ভেন্ডারওয়াল আকর্ষণ বলের মান কি তত বেশি বাড়ে না, সেই জন্য নাইট্রোজেনের গলনাঙ্ক কি কম। আর এমনিতেই জানো গ্যাস, তাই না? বেশ, গ্যাসের তো এমনি গলনাঙ্ক কম হবেই। বেশ, আর্সেনিকের ক্ষেত্রে বুঝলে ধাতুর ধর্মটা আমরা জানি তো, গ্রুপে উপর থেকে নিচের দিকে নামলে কি ধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে, বিসমাথ তো পিওর ধাতু। তাহলে আর্সেনিকের ক্ষেত্রে ধাতুর ধর্মটা একটু হলেও বৃদ্ধি পেয়ে যায়, তো সেই জন্য আর্সেনিকের ক্ষেত্রেও কি তোমার গলনাঙ্ক বৃদ্ধি পাচ্ছে। তাহলে এবারে প্রবলেমটা হচ্ছে যে দাদা তাহলে তুমি যে বলছো যে আর্সেনিক ধাতু এর যে গলনাঙ্ক বৃদ্ধি পাচ্ছে ধাতু হিসাবে, তাহলে অ্যান্টিমনি আর বিসমাথ এরও তো পিওর ধাতুর দিকে যাচ্ছে, তাহলে এদের তো গলনাঙ্ক আরও বৃদ্ধি পাওয়ার কথা, তাহলে কমে যাচ্ছে কেন? প্রবলেমটা হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে অ্যান্টিমনি আর বিসমাথের ক্ষেত্রে কী হয় বলো তো, এদের সাইজ বিশাল বড় বড় তো, আর জানো এরা কি তোমার ওই নাইট্রোজেন ফসফরাসের মতো কি 5খানা সমযোজী বন্ধন করতে পারে না, 3খানা বন্ধন করেই কি থেকে যায়। বুঝতে পেরেছো না পারোনি? মানে অ্যান্টিমনি 3টে আর বিসমাথও তোমার একদম 3টে, কোনো কথাই হবে না, এরা সমযোজী বন্ধন করেই থেকে যায়। তাহলে কারণটা দিতে পারবে যদি বলে যে বিসমাথের গলনাঙ্ক কম কেন অ্যান্টিমনির থেকে, তাহলে কি বলবে না সাইজ, উত্তরটা কী হবে সাইজ দিয়ে আকার দিয়ে, অ্যান্টিমনির থেকে বিসমাথের সাইজ বড়, আকারে বড়, সেই জন্য এর সমযোজতা 3 করে হলেও এদের মধ্যে টানটা অত ভালো থাকে না, আন্তরাণবিক আকর্ষণ বলের মান কম, সেই জন্য কম তাপ দিলেই বিসমাথকে গলানো যাবে, অ্যান্টিমনিকে না। ঠিক আছে, পারবে লিখতে? এই ছিল ভৌত ধর্ম কটা। ঠিক আছে, বেশ, তো চলো, বুঝতে পেরেছো? নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো পরেরটাই যাই।